Okay. Strong Roots is an extract from Dr. Kalam's autobiography Wings of Fire. তাহলে এই যে স্ট্রং রুলস আমরা পড়তে চলেছি এটা কোথা থেকে নেওয়া? ডক্টর কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার থেকে নেওয়া। ইন দিস এক্সট্র্যাক্ট হি টকস অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন। এখানে উনি কি সঙ্গে কথা বলেছেন যে ওনার যে শহর, ঠিক আছে, উনি যেখানে ছোটবেলা থেকে জন্ম নিয়েছেন বা থাকতেন, তো ওনার শৈশবকালে সম্বন্ধে উনি কথা বলেছেন। The piece presents a delightful sketch of the author's early life and the development of his spiritual growth. তো এই পিস বলতে এই গল্পটা বলছে যে কি দেখায় আমাদেরকে যে লেখকের ছোটবেলা কিরকম ছিল এবং পরবর্তীকালে ওনার মধ্যে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক বৃদ্ধি কিরকম হয়েছে সেটাও উনি এখানে তুলে ধরেন। ওকে, লেটস স্টার্ট। I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. তো আমি তখনকার মাদ্রাসের রামেশ্বর বা রামেশ্বরম বলে একটা আইল্যান্ড টাউন। আইল্যান্ড টাউন মানে কি? আইল্যান্ড মানে কি আগে আমাকে বলো। দ্বীপ, একদম দ্বীপ প্লাস শহর, ওই জন্য আইল্যান্ড টাউন। ঠিক আছে, তো সেখানকারই একটা তামিল পরিবারে, কিরকম তামিল পরিবার? মধ্যবিত্ত তামিল পরিবারে উনি জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, আর্স্ট ওয়াইল কথাটার মানে কি? তখনকার, তখন মাদ্রাজ নাম ছিল, এখন কি নাম? চেন্নাই নাম। হ্যাঁ, রামেশ্বরম এখনো আছে, ওই তো এক্সপ্রেস। ওকে, মাই ফাদার জিনুল আবদিন, বলেছিলাম তখন আমার বাবার নাম জিনুল আবদিন, হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। তো আমার বাবা জিনুল আবদিনের না ছিল প্রচুর পুঁথিগত বিদ্যা, না ছিল প্রচুর পয়সা কড়ি বা সম্পত্তি। Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. তো এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও, অসুবিধা কোনগুলোকে বলছে? বেশি শিক্ষা নেই বা বেশি পয়সা নেই, এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও ওনার মধ্যে কি ছিল? গ্রেট ইনেট উইজডম। ইনেট মানে যেটা জন্ম থেকেই আছে, যেটাকে আমরা ভালো বাংলায় সহজাত বলি। ছোটবেলা থেকে বা জন্ম থেকেই ওনার মধ্যে কি ছিল? জ্ঞান ছিল। আর কি ছিল? ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং উনি খুব দয়ালু ছিলেন। ক্লিয়ার? হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশি আম্মা। তো ওনার মায়ের নাম কি ছিল? আশি আম্মা। এ দুটো ইম্পর্টেন্ট আসতে পারে, বাবার নাম, মায়ের নাম কি ছিল। তো বলছে উনি তার আদর্শ সহধর্মিনী বা ওনার হেল্পিং বা ওয়াইফ হিসেবে ভেবেছেন কাকে? আমার মায়ের মধ্যে। মায়ের নাম কি ছিল? আশি আম্মা। I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. কি বলছে? আমি মনে করতে পারছি না। রিকল মানে কি? মনে করা বা মনে রাখা। আমি মনে রাখতে পারছি না বা মনে করতে পারছি না যে এক্স্যাক্টলি কতজন লোক, ঠিক আছে, কতজন লোককে তিনি খাওয়াতেন, মানে কি বাইরের থেকে খেত ওনার কাছে বাড়িতে এসে। কিন্তু আমি এটা নিশ্চিত ছিলাম যে আমাদের বাড়িতে মিলিয়ে যতজন হবে, বাড়ির পরিবারের লোক যত মিলিয়ে হবে, তার থেকে বেশি লোক বাইরের থেকে এসে খেত আমাদের বাড়ি। ঠিক আছে, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এবং আমার বাবা মাকে একদম আইডিয়াল কাপল বলে সবাই বলতো, আপনার আদর্শ জুটি। ঠিক আছে, আপনার মন দেখতে হয় একদম পুরো। যাই হোক, কাজল শাহরুখ খান, রাইট। তো এটা বলতো সবাই। মাই মাদার্স লিনিয়েজ was the more distinguished as one of her forebears having been bestowed the title of Bahadur by the British. যদিও আমার মায়ের বংশ একটু বেশি উঁচু ছিল, মানে উচ্চ বংশতে আমার বাবার থেকে মা একটু বেশি উচ্চ বংশ ছিল, এটা বলতে পারো। ঠিক আছে, তার কারণ কি? তার কোনো পূর্বপুরুষকে, ফোরবিয়ার্স মানে পূর্বপুরুষ, কি দেওয়া হয়েছিল?
দেওয়া হয়েছিল উপাধি, কি উপাধি? বাহাদুর উপাধি। কে দিয়েছিল? ব্রিটিশ। তো সেই জন্য উচ্চ মাংস বলছে। এতটুকুর মধ্যে কোনো কারোর কোনো সমস্যা, কোনো ওয়ার্ডের মানে বা কিছু বুঝতে? I was one of many children, a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. আমি তাদের অনেকগুলো বাচ্চা কাচ্চার মধ্যে ছিলাম একটা। মানে অনেকগুলো বলতে অনেকগুলো ছিল, হয়তো অনেকজন ভাই বোন, সেই তখনকার দিনে ইট ওয়াজ ভেরি কমন। ঠিক আছে? A short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. বলছে আমি আমি ছিলাম একটা বেটে ছেলে, কেমন একটা দেখতে, দেখে মনে হচ্ছে অ্যাভারেজ লুকিং লুকস। কাকে যেন নিয়েছি? সুন্দর লম্বা চড়া বাবা মার কাছে। কি করে যে হলাম উনি নিজে বলছে। ঠিক আছে? We lived in our ancestral house which was built in the middle of the 19th century. তো আমরা কোথায় থাকতাম? আমাদের পূর্বপুরুষের ভিটা বলি না আমরা, পূর্বপুরুষের বাড়িতে থাকতাম, যেটা 19 শতকের মাঝামাঝি সময় তৈরি করা হয়েছিল। ঠিক আছে? এটাও আসতে পারে যে ওদের বাড়ি কবে, 19th century মিডলে। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। কিরকম বাড়ি ছিল? বেশ বড় সড়ো পাকা বাড়ি ছিল। আমি এখানে জিনিসটা বলি, মেন ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ান ছিলেন তো তখনকার দিনে, অত বেশি মানে ওয়ার্ড অতটা আসেনি। ঠিক আছে? মানে ওই সময় যেই ওয়ার্ড চলতো ওনার যেটা লেগেছিল উনি সেটা ইউজ করেছেন। এবং যেহেতু এটা ইন্ডিয়ানসের জন্যই তো উনি মেনলি লিখেছেন, ইন্ডিয়ানাইজ করে কিছু কিছু ওয়ার্ড তো থাকবে। এবং তুমি এখানে অনেক কিছু মানে অজানা ওয়ার্ড তুমি জানতে পারবে যে আচ্ছা এটাকে এটা বলে, জানতাম না তো। যেমন হাতার ইংলিশ কি হতে পারে? হাতা তো আমরা সবাই ইউজ করি, ডাল নিতে গেলে হাতা। হ্যাঁ, ছাতা না, হাতা বলেছি। না আমি কোন হাতাটা সেটা ভাবছি। জামার হাতা না, যে হাতা দিয়ে ডাল নাও তরকারি নাও সেই হাতা। অনেকবার ইউজ করেছি কিন্তু কোনোদিন মাথায় আসেনি যে এরও ইংলিশ হতে পারে। নিশ্চয়ই আছে। এটা ইভেন আমিও জানতাম না, আমি এটা পড়ে গিয়ে জানতে পেরেছি। এটা ইংলিশ হলো ডোলোপ, DOLLOP। আচ্ছা এখানেই আছে, এই কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো কি বলছে? আচ্ছা বাড়িটা কিসের ছিল? লাইমস্টোন এন্ড ব্রিক। লাইমস্টোন এন্ড ব্রিক মানে ইট এবং চুন দিয়ে, মানে চুনকাম করা বাড়ি ছিল। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে এমসিকিউতে যে কোথায় বাড়িটা ছিল। রামেশ্বরমের মস্ক স্ট্রিট মানে মসজিদ রাস্তা, মানে স্ট্রিটটার নাম হয়তো মসজিদ রাস্তা বা মস্ক স্ট্রিট এরকম নাম চেয়েছিল। My austere father used to avoid all inessential comforts and luxuries. আমার কি বলবো, সম্মানীয় বাবা, অস্টিন মানে সম্মানীয় বা রেসপেক্টেড। তো আমার বাবা কি করতেন? অ্যাভয়েড করতেন বা এড়িয়ে যেতেন কি কি, যেই সমস্ত আরাম বা যেগুলো মানে অপ্রয়োজনীয় জিনিস, লোকে বাস শো অফ করার জন্য ইউজ করে, সেই জিনিসগুলো তিনি অ্যাভয়েড করতেন। সেটা আরামের জিনিস হোক বা কোনো লাক্সারি জিনিস হোক। দুটোর মধ্যে তফাৎ কি? লাক্সারি জিনিসপত্র তোমার সবসময় আরাম দেবে এমন না, লোককে দেখানোর জন্য শো অফের জিনিসও লাক্সারির মধ্যেই পড়ে। ঠিক আছে? যেমন আমি যদি বলি বাড়িতে চা খাওয়া হচ্ছে ওকে কমন, বাট স্টারবাক্সে গিয়ে কফি খাওয়া হচ্ছে লাক্সারি। রিলেট করতে পারছো আশা করি? Okay. However, all necessities were provided for in terms of food, medicine or clothing. যদিও সমস্ত প্রয়োজনীয় জিনিস কিন্তু আমরা সবই পেতাম। কি কি প্রয়োজনীয় জিনিস? খাবার হোক, কোনো ওষুধ হোক, অথবা জামা কাপড়, আমরা সবই পেতাম। In fact, I would say mine was a very secure childhood, materially and emotionally. তো সত্যি কথা বলতে কি, আমার যে শৈশবকাল সেটা অনেক বেশি নিরাপদ ছিল বাকিদের থেকে। কি হবে নিরাপদ? মেটেরিয়ালি, ইমোশনালি সবসময় মেন্টাল সাপোর্ট পেতাম, মানে মা বাবা খুব ভালোবাসতো, আদর করতো। আর মেটেরিয়ালি মানে যা চাইতাম পেয়ে যেতাম। মেটেরিয়ালিস্টিক বলি না, বেশি মেটেরিয়ালিস্টিক বলে না। মেটেরিয়ালিস্টিক কে? যে মানে জিনিসপত্র কেনার প্রতি বা ওগুলোর প্রতি খুব ইয়ে থাকে। এতটুকু ক্লিয়ার? কোনো মানে ফানে হচ্ছে দরকার? ঠিক আছে? আচ্ছা,
I normally ate with my mother sitting on the floor of the kitchen. তো আমি সাধারণত কিরকম ভাবে খেতাম আমার মায়ের সঙ্গে মেঝেতে বসে খেতাম কোথায় কিচেনে আনাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোথায় খেতেন কিচেনে she would place a banana leaf before me on which she then ladled rice and aromatic sambar a variety of sharp homemade pickle and a dollop of fresh coconut chutney হলো ডোলকটা আসলো তো কি বলছে আমি আচ্ছা উনি আমার সামনে একটা কলা পাতা দিতেন সেই কলা পাতার মধ্যে তিনি তারপর কি দিতেন রাইস দিতেন ঠিক আছে রাইস ঢেলে দিতেন ল্যাডেলড মানে বলতে রাইস ঝরঝরে ভাত এরকম সেই সেন্স ইউজ করছে রাইস দিতেন কি দিতেন অ্যারোমেটিক সাম্বার মানে খুব সুন্দর গন্ধওয়ালা সাম্বার অ্যারোমা গন্ধ সুগন্ধ বলি তো অ্যারোমেটিক সাম্বার মানে খুব সুন্দর গন্ধওয়ালা সাম্বার সাম্বার তোমরা খেয়েছো আশা করি জানো আর কি দিতেন অনেক রকমের সুন্দর মানে কি বলবো খুব সুন্দর গন্ধওয়ালা বাড়িতে তৈরি চাটনি বা আচার ঠিক আছে আর কি দিতেন এক হাতা ফ্রেশ কোকোনাট চাটনি যেটা সাদা সাদা দেখতে তোমার ইয়ে ধোসার সঙ্গে বা ইডলির সঙ্গে দেয় অনেক এই পেজের মধ্যে কারো কোনো প্রবলেম মিনিং ক্লিয়ার okay let's move to the next para the Shiva temple which made Rameshwaram was so famous to pilgrims Rameshwaram so famous to pilgrims was about a 10-minute walk from our house তো নামটা কি রামেশ্বরম রাম আছে তাহলে হিন্দুরা তো অবশ্যই আছে তো বলছে রামেশ্বরম কেন এত বেশি বিখ্যাত কারণ সেখানে একটা শিবা টেম্পল অর্থাৎ শিবের মন্দির আছে মহাদেবের মন্দির আছে এবং এটার জন্য পিলগ্রিমস মানে তীর্থযাত্রীদের কাছে এটা খুবই পপুলার বা ফেমাস সেটা আমাদের বাড়ি অর্থাৎ লেখকের বাড়ি থেকে মাত্র 10 মিনিট হাঁটা পথ বুঝা গেল our locality was predominantly Muslim but there were quite a lot of Hindu families too living amicably with their Muslim neighbors তো বলছে আমাদের পাড়াটা লোকালিটি মানে পাড়া আমাদের পাড়াটা বেশিরভাগ মানে মুসলিম ভিত্তিকই পাড়া মানে বেশিরভাগ মোহামেডানসরাই থাকে কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারও থাকতো এবং নিজের মধ্যে মানে মুসলিম প্রতিবেশীদের সঙ্গে হিন্দুরা কিরকম ভাবে থাকতো আমিকেবলি এই ওয়ার্ডটার মানে কি বন্ধুত্বপূর্ণ ভাবে নামটা কেমন লাগছে আমি কেবলি না আমি কেবলি ঠিক আছে ওয়ার্ডটা হচ্ছে অ্যামিকেবল থেকে অ্যামিকেবলি ওয়াই আছে এই ওয়ার্ডটা ওকে তো বললে তাহলে সমস্যা হয়ে যাবে anyways jokes apart there was a very old mosque in our locality where my father would take me for evening prayers তো আমাদের পাড়ায় একটা খুব পুরনো মসজিদ ছিল যেখানে আমার বাবা আমাকে ইভিনিং প্রেয়ার্স বা নামাজ পড়তে নিয়ে যেতেন সন্ধ্যাবেলার প্রার্থনা বা নামাজ বলতে পারো I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. ঠিক আছে तो আমার স্লাইট একদম रद्दी भर आइडिया भी नहीं था मुझे যে এই কি পড়ছে আর অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজে ঠিক আছে উনি কিছুই বুঝতেন ছোট ছিলেন কিন্তু আমি এটা নিশ্চিত ছিলাম যে সেটা ভগবানের কাছে পৌঁছাচ্ছে When my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. যখন আমার বাবা নামাজ পড়ে বাইরে বেরোতেন মসজিদ থেকে বিভিন্ন ধর্মের মানুষরা তার জন্য অপেক্ষা করছে বাইরে কেন বাইরে বসে অপেক্ষা কেন করছে Many of them offered bowls of water to my father who would dip his fingertips in them and say a prayer তো তারা অনেকেই কি করতেন এক বাটি করে জল নিয়ে আসতেন সেটা
আমার বাবাকে দিতেন, বাবা তারপরে তার আঙুলটা ওখানে ডুবিয়ে কিছু মন্ত্র উচ্চারণ করতেন, ঠিক আছে। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এই জলটা পরে নিয়ে যাওয়া হতো ইনভ্যালিডসের জন্য। ইনভ্যালিডস মানে অসুস্থ মানুষদের জন্য। জাস্ট মিনিট। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ পড়াচ্ছি, যাচ্ছি একটু পরে। আচ্ছা ঠিক আছে। রাখছি। হ্যাঁ যেটা বলছিলাম আর কি, তো অসুস্থ লোকেদের জন্য এই জলগুলো নিয়ে যাওয়া হতো। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর। তো আমার এটাও মনে আছে যে মানে বাড়িতে সেই সমস্ত অসুস্থ লোকগুলো আসতেন কি জন্য, ধন্যবাদ জানার জন্য, তারা সেই জল নিয়ে ঠিক হয়ে গেছে। এবার সেই জলটা খেয়েছেন নাকি তাদের গায়ে ছেটানো হয়েছে আই ডোন্ট নো, ঠিক আছে। আফটার বিং কিওর মানে আরোগ্য লাভ বা সুস্থ হওয়ার পরে আসতেন। ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দি মার্সিফুল, ঠিক আছে। বলছে বাবা সবসময় ওরা যখন ধন্যবাদ জানাতে আসতেন, বাবা কি করতেন, বাবা হাসতেন আর বলতেন আমাকে ধন্যবাদ জানাবেন, আল্লাহকে, উনি রেহেম করেছেন ওনাকে ধন্যবাদ জানাবেন, ঠিক আছে। মার্সিফুল মানে যিনি দয়ালু। এতটুকু ক্লিয়ার? ওকে, এরপর থেকে শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এত পর্যন্ত পড়িয়ে দিচ্ছি, তারপর বাকিটা নেক্সট ক্লাস আমরা কভার করবো। The high priest of Rameshwaram temple, Pakshi Lakshmana Shastri, important name আসতে পারে, was a very loose, sorry এটা loose না, এটা close হবে, very very close friend of my father's. তো রামেশ্বরের যে মন্দির, শিব মন্দির বা মহাদেব মন্দির, সেখানে সব থেকে বড় যে মানে পুরোহিত, উচ্চ পুরোহিত, ঠিক আছে, নাম কি ছিল, পক্ষী লক্ষণ শাস্ত্রী। উনি আমার বাবার খুব কাছের বন্ধু ছিলেন বা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন। তো আমার ছোটবেলার যে সমস্ত মেমোরিজগুলো আমার পরিষ্কার মনে আছে, ভিভিড মানে কি, ক্লিয়ার, পরিষ্কার। তুমি দেখবে কি বলো ওটাকে, টিভি যখন অ্যাড দেয় না, ভিভিড ইমেজেস বলে, মানে কালারফুল এবং পরিষ্কার, ক্লিয়ার, সেই সেন্সে বলছে। সব থেকে পরিষ্কার যে মেমোরিগুলো আমার মনে হয় তার মধ্যে এই মেমোরিটা কি ছিল, যে দুজন লোক কে কে, পক্ষী লক্ষণ শাস্ত্রী এবং তার বাবা, ইচ ইন ট্রেডিশনাল অ্যাটায়ার মানে তাদের নিজস্ব পোশাকে, মানে উনি পুরোহিতের পোশাক আর ইনি ওই কি বলে ফতোয়ার পাজামা পরে, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, নিজেদের মধ্যে আধ্যাত্মিক আলোচনা করছে, ভগবান নিয়ে বা যাই হোক নিয়ে। When I was old enough to ask questions, I asked my father about the relevance of my prayer. ঠিক আছে, যখন আমি অতটুকু বড় হলাম যে আমি প্রশ্ন করতে পারবো, তখন আমি আমার বাবাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম যে বাবা, প্রার্থনা আমরা কেন করি, প্রার্থনা করার কি প্রয়োজন, রেলেভেন্স মানে গুরুত্ব, কি দরকার প্রার্থনা করার। তো মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। তো বলছে বাবা, প্রেয়ার, নামাজ, প্রার্থনার এগুলোর কোনো রহস্য নেই, ঠিক আছে। রাদার প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। বরঞ্চ প্রার্থনা বা নামাজের মাধ্যমে আমরা কি হচ্ছে, এই সমস্ত মানুষগুলো যখন একসঙ্গে প্রার্থনা করছে, প্রত্যেকের প্রার্থনার মাধ্যমে তারা সবাই কি হচ্ছে, একত্রিত হয়ে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তাদের স্পিরিটগুলো, তাদের আত্মাগুলো সব এক হয়ে যাচ্ছে। কমিউনিয়ন মানে এক হওয়া। when you pray, যখন তুমি প্রার্থনা করো, তিনি বলেছিলেন, you transcend your body and become a part of the cosmos which knows no division of wealth, age, caste or creed, ঠিক আছে। যে যখন তুমি প্রার্থনা করো, তখন তুমি তোমার শরীরকে ত্যাগ করে এই বড় বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কসমস, তার একটা অংশ হয়ে যাও, ঠিক আছে, যার কাছে সম্পত্তি, বয়স, জাত এবং বর্ণ কোনো কিছুরই কোনো মানে বিভেদ নেই, যার কাছে সবাই সমান,
My father could convey complex spiritual concepts in very simple, down to earth Tamil. মানে আমার বাবা খুব সহজেই কনভে মানে জানানো বা বোঝানো, খুব সহজে ইজিলি কি করতে পারতেন, ডাউন টু আর্থ মানে হচ্ছে লেম্যান বা সবাই বুঝবে এমন ভাষায়। কোন ভাষায়? তামিল ভাষায়। মানে সহজ তামিল ভাষায় তিনি বোঝাতে পারতেন। কি বোঝাতে পারতেন? কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, জটিল আধ্যাত্মিক যে ধারণাগুলো ছিল সেগুলোকে খুব সহজেই উনি বোঝাতে পারতেন। ঠিক আছে, এবার যেহেতু ওনার ওখানকার সবাই তামিল ছিল, উনি তামিল ভাষায় বোঝাতেন। ক্লিয়ার? হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. মানে যে নিজের সময়, ঠিক আছে, নিজের জায়গায়, কি বলবো, নিজের সময় নিজের জায়গায় সে যেখানেই পৌঁছে থাকুক কোনো মানুষ, সেটা ভালো হোক বা খারাপ হোক, প্রত্যেকটা মানুষেরই কি এই যে স্বর্গীয় যে ব্যাপার আছে, কোনো ভগবান বলে যে বস্তু আছে, তার সে একটা অংশ, সে ভালো হোক বা খারাপ হোক। মানে সেভাবে আমরা বলি না যে আমরা সবাই ভগবানের অংশ, আমরা একটা অংশ, ভগবান আছে কমপ্লিট, ওনার থেকে আমরা একটা অংশ, সেইটাই উনি বলতে চাইছেন এরকম। তো আমরা খারাপ হলেও আমরা ভগবানের অংশ, ভালো হলে তো অবশ্যই ভগবানের অংশ। এতটুকু ক্লিয়ার? এখান থেকে একটুখানি বললাম না, একটুখানি আধ্যাত্মিক জ্ঞান ট্যান ব্যাপার স্যাপারগুলো নিয়ে উনি কথা বলেছেন। তো সো ওয়াই বি afraid of difficulties, sufferings and problems? তাহলে জীবনে যদি কোনো সমস্যা আসে, দুঃখ আসে, জটিলতা আসে, তো ভয় পাবো কেন? डरना क्यों है? भगवान का ही तो पार्ट है हम लोग। ব্যাপারটা এরকম। বি পজিটিভ, স্টে রিল্যাক্স, ব্যাপারটা এরকম বলতে রয়েছে। তো কি বললাম? এতটুকু ক্লিয়ার হয়েছে প্রবলেমস পর্যন্ত? When trouble come, try to understand the relevance of your sufferings. তো যখন কোনো সমস্যা আসবে, তো চেষ্টা করবে সেই সমস্যাটা কেন এসছে, সেই সমস্যার ফলে তোমার জীবনে দুঃখটা কেন এসছে, সেটার অর্থ বা সেটার কারণটা বুঝতে। বুঝা গেল? Adversity always presents opportunities for introspection. বিপদ, অ্যাডভার্সিটি মানে আমাদের কোনো বাধা, প্রতিকূলতা, বিপদ, এগুলো আমাদের সামনে কি কি মানে কি বলে, সুযোগ করে দেয়। সে সুযোগ ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মানে নিজের ভেতরে ঝেঁকে দেখা, যে আমি খারাপ কি, আমার এতে কোনো মানে দোষ ছিল কি, নিজেকে আবার পুনরায় আবিষ্কার করা, ব্যাপারটা এইরকম। ইন্ট্রোস্পেকশন মানে এইটা। এইগুলো একটু কঠিন আছে, তাই আমি একটা করে প্যারা করে দিচ্ছি, আবার দেখে নাও, বুঝতে না পারলে সেটা বলেন, সেটা আবার বলে দিচ্ছি। ওই মেন লাইনটা আমি আবার বলছি, প্রত্যেক মানুষ তার নিজের সময়, নিজের জায়গায় যেমন সে আসলে, ঠিক আছে, যেই অবস্থায় বা যেই জায়গায় সে পৌঁছেছে, সেটা ভালো হোক বা খারাপ, তা সত্ত্বেও সে এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা সৃষ্টির বা স্বর্গীয় যে এন্টিটি বা ভগবান, তার একটা অংশ। ঠিক আছে, ওইটার উপরে অনেক সময় লাইন তুলে প্রশ্ন দেয়, যদিও তোমাদের এইবারে এমসিকিউ আছে তাও। আর ওয়ার্ড টু ওয়ার্ড মানেগুলো চেষ্টা করে মাথায় রাখার, কারণ অনেক সময় দিতে পারে যে অ্যাডভার্সিটি মানে কি, ইন্ট্রোস্পেকশন মানে কি। বুঝা গেল? আমি চেষ্টা করবো একটা মানে ওয়ার্ড মিনিং এর একটা ইয়ে দিয়ে দেওয়ার। আপাতত জিনিসটা ধরে পড়বে, বুঝে নাও। ক্লিয়ার হলে বলবে। হ্যাঁ, এই দেখো এখানে তো দিয়েছে প্রিডমিনেন্টলি মানে মোস্টলি, বেশিরভাগ, অ্যামিকেবলি মানে ইন আ ফ্রেন্ডলি ম্যানার, বন্ধুত্বপূর্ণ ভাবে, ইনভ্যালিডস পিপল উইথ ইনক্যাপাসিটিস মানে হচ্ছে অসুস্থ বা কোনো রকমের কি বলবো প্রতিবন্ধকতা থাকা,
কমিউনিয়ন আ স্পেশাল কমিউনিকেশন, বিশেষ ধরনের একটা যোগাযোগ। অ্যাডভার্সিটি হার্ডশিপ, কষ্ট, প্রতিকূলতা, বাধা। আর ইন্ট্রোস্পেকশন থিঙ্কিং ডিপলি অ্যাবাউট ওয়ানসেলফ, নিজের সম্বন্ধে গভীরভাবে চিন্তা করা, ভাবা, নিজেকে পুনরায় আবিষ্কার করা। ক্লিয়ার এত পর্যন্ত? কন্টিনিউ করি। ওকে, তো ন্যাচারালি এটা শুনে কালাম কি বলেছিলেন, why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. তো আমি আমার বাবাকে এটা জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি এই কথাগুলো সেই সমস্ত লোকদেরকে বলো না কেন যারা তোমার কাছে উপদেশ দিতে, উপদেশ নিতে বা সাহায্য চাইতে আসে? যেমন ধরো যে ওই হাত ঢুকিয়ে মন্ত্র মন্ত্র পড়ে দেয়, তারপরে জলটা নিয়ে চলে যায়, ঠিক আছে? হ্যাঁ, জলের আঙুল ঢুকিয়ে তারপরে তো মন্ত্র মন্ত্র পড়ে ওই জলের পাটির মধ্যে, সেগুলো আবার নিয়ে যাওয়া হয় ইনভ্যালিডদের জন্য। আগের প্যারাতে পড়েছিলাম না, সেটা বলি, তাদেরকে বলো না কেন? ন্যাচারাল প্রশ্ন। তো এটা শোনার পরে উনি কি বললেন, হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইজ। তো এটা শোনার পরে উনি আমার কাঁধে হাত রাখলেন এবং আমার চোখে সরাসরি তাকালেন। For quite some time he said nothing. কিছুক্ষণ ধরে উনি কিছু বললেন না, as if he was judging my capacity to comprehend his words. মনে হচ্ছিল আমার যেন উনি চেষ্টা করছে এটা বোঝার যে আমি ওনার যে কথাটা উনি বলবেন এবার উত্তর দেবেন সেটা আমি বুঝতে পারবো কিনা। কম্প্রিহেন্ড মানে বোঝা, কম্প্রিহেনশন শুনেছো পড়তে দেয়, বোধ পরীক্ষণ বলে মানে বোধগম্য হচ্ছে কিনা, বুঝতে পারছে কিনা, ঠিক আছে? ক্যাপাসিটি মানে ক্ষমতা। Then he answered in a low deep voice. তারপর তিনি খুব আস্তে কিন্তু গভীর গলায় বা স্বরে বললেন। কি বললেন? আচ্ছা, তার আগে বলছে কি, his answer filled me with a strange energy and enthusiasm. তো তার উত্তরটা আমার মধ্যে একটা অদ্ভুত ধরনের কি বলবো, উৎসাহ এবং শক্তি এনে দিয়েছিল বা সঞ্চার করেছিল। কি উত্তর দিয়েছিলেন উনি? Whenever human beings find themselves alone, as a natural reaction they start looking for company. যখনই মানুষরা নিজেদেরকে একা কোনো জায়গায় একা মনে করে বা একা খুঁজে পায়, তখন কি হয়, ন্যাচারাল রিয়াকশন মানে স্বভাবতই তারা কি করে, তারা কোম্পানি খোঁজে। এই কোম্পানি মানে ফ্যাক্টরি নাই, কোম্পানি মানে সঙ্গ। তারা লোক খোঁজে, আমি একা হয়ে গেছি, একা থাকলে হবে না, ভাই তুই যাইও আমার সঙ্গে, হয় না এরকম করে? ভাই আজকে না একটুখানি শ্যামবাই যাবি? আর তুই যাবি তোর কাছে, আমি গিয়ে চল না তুই খাও, এই বলে আমরা নিজে, আমরা একা আমাদের অনেক কিছু আমাদের ভালো লাগে। হ্যাঁ, একা কথা ভালো লাগে, টাকা পয়সা মানে 10 টাকা কম পড়ে রয়েছে, চ ভাই ওদিক দিয়ে চ, তুই যা আমি আসছি একটুখানি, একটুখানি চলে গেল, তখন আর ওকে চ ভাই 5 টাকা ওইসব ব্যাপার সেটা নেই, তখন একা। কিন্তু সমস্যায় পড়লে বা একা মনে করলে নিজেকে, তখন আবার সঙ্গ খোঁজে মানুষ। Whenever they are in trouble, they look for someone to help them. যখনই তারা কোনো সমস্যায় পড়ে তারা এমন কাউকে খোঁজে যে তাদেরকে সাহায্য করতে পারবে। যেমন এই ক্ষেত্রে ওই সমস্ত অসুস্থ লোকেদের বাবা মারা বা আত্মীয়রা এসেছিল সমাধান খুঁজতে, সাহায্য চাইতে। যাই হোক, ওনার বাবার নাম কি? জেনুল আবদিন। আচ্ছা, whenever they reach an impasse, they look to someone to show them the way out. Impasse মানে কে বলতে পারবে? একটা মিনিট। হ্যাঁ বলো, পড়াচ্ছি। হুম, তো বেশ বললো, ভুলে গেছি। না না, ওইখানে হয়নি, কোথায়, ও মধ্যমগ্রাম, মধ্যমগ্রামে হয়েছে বললো, হ্যাঁ ঠিক মনে। আচ্ছা ঠিক আছে, পরে দেখছি আমি। ঠিক আছে, দেখছি পরে, হ্যাঁ।
হ্যাঁ আচ্ছা হ্যাঁ তো আচ্ছা কি বললাম whenever they reach an impasse they look to someone to show them the way out. impasse মানে কাইন্ড অফ বলতে পারো ডেড এন্ড মানে হচ্ছে তুমি আর এগাতে পারছো না, কোনো জায়গায় আটকে পড়েছো, ঠিক আছে, এমন একটা জায়গা যেখানে তুমি এটা আটকে পড়েছো, তুমি ওখান থেকে এগাতে পারছো না কোনোভাবে। এবার তোমার জীবনে হয়তো এমন হয়েছে তুমি পড়াশোনা করেছো, চাকরি পাচ্ছ না, ঠিক আছে, এটা একটা সিচুয়েশন, মানে তুমি এগাতে পারছো না, তোমার ব্যবসাও করতে পারছো না, কোনো না কিছু না আটকে পড়েছো, মানে এখান থেকে কোন দিকে বেরোবে বুঝতে পারছো না। তো এইগুলো কাইন্ড অফ ইম্পাসে, এটা সিচুয়েশন হতে পারে, কোনো পথ হতে পারে, এনিথিং। তো বলছে দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তখন তারা কি করে লোকের কাছে খোঁজে, মানে কেউ যদি ওদের পথ দেখায় যে কি এখানে কি করে বের করবো। যেমন আমি ধরো চাকরি পরীক্ষার পড়াশোনা করাই, তো এই ক্ষেত্রে আমার কি ক্ষেত্রে আমি কাইন্ড অফ ইম্পাসে থেকে বের করি যে এইভাবে পড়াশোনা করে তো চাকরিটা পাবে, ঠিক আছে, তো আমি ওখান থেকে ইম্পাসে দিয়ে বের করছি, তারা যারা আমার কাছে পড়ছে তারা আমার কাছে ইম্পাসের থেকে বেরিয়ে আসার জন্য পড়ছে, ব্যাপারটা এইরকম কাইন্ড অফ। তো বিভিন্ন রকম ওয়ে হয়। আচ্ছা, every recurrent anguish, longing and desire finds its own special helper. Recurrent মানে বা recurrent মানে যেটা বারবার আসে বা যে বারবার ঘটে। বলছে যেই যন্ত্রণা, ব্যথা বা কি বলবো দুঃখ এবং ইচ্ছা যেগুলো বারবার আসে, ঠিক আছে, সেইগুলোর থেকে বেরানোর রাস্তা আমরা নিজেরাই পেয়ে যাই, একটা ওন স্পেশাল হেল্পের আমার কাছে ঠিক চলে আসে তার জন্য, যে এ আমাকে এইখান থেকে বের করবে। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার আছে? কোনো জায়গায় কারো সমস্যা? ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যে সমস্ত লোকরা আমার কাছে, ডিস্ট্রেস মানে কি, দুঃখ বা সমস্যায় পড়ে আসে, I am but a go between in their effort to propitiate demonic forces with prayers and offerings. এই জায়গাগুলো একটুখানি ভালো করে বুঝবে। বলছে আমার কাছে যে সমস্ত লোকগুলো আসে দুঃখ পড়ে বা সমস্যায় পড়ে, আমি তাদের কাছে গো বিটুইন মানে একটা মাধ্যম মাত্র, ঠিক আছে, আমি একটা মাধ্যম কিসের জন্য, আহ, তাদের ওপরে যে শয়তানিক মানে প্রকোপ পড়েছে বা খারাপ প্রভাব পড়েছে সেটাকে কাটিয়ে দেওয়া, কিসের মাধ্যমে, প্রার্থনা এবং অফারেন্স মানে শ্রদ্ধাঞ্জলি বা এরকম টাইপের কিছু পুজো অর্চার মাধ্যমে, যাই হোক, প্রার্থনা সেটাকে কাটিয়ে দেওয়া, সেটা কি করছি আমি, একটা মাধ্যমের মাধ্যমে করছি, কারণ অ্যাকচুয়ালি কে করছে, উনি লাস্টে বলছেন যে ভগবান করছে, আল্লাহ উনি বলছেন করছে। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড, যদিও এটা ঠিক অ্যাপ্রোচ না, এটা এরকমভাবে করা উচিত না এবং এটা ফলো করা উচিত না বা অনুসরণ করা উচিত না। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. এই লাইনটার মানে কি বুঝছো? বলছে বলছে মানুষকে বুঝতে হবে যে নিজের ভাগ্যকে ভয় পাওয়া, ঠিক আছে, আর নিজের ভেতরে থাকা দুর্বলতাকে খুঁজে বার করা, দুটোর মধ্যে তফাৎ আছে। নিজের ভেতরে দুর্বলতা ওটাই তোমার আসল শত্রু, এই যে এনিমি অফ ফুলফিলমেন্ট, এটাই তোমার আসল শত্রু, সেটাই কিন্তু তোমাকে কাটিয়ে উঠতে হবে, ওটা তোমাকে সবসময় ইয়ে করবে। তোমরা সুলতান দেখেছো আই গেস, দেখেছো তো? সুলতানের লাস্ট সিনটা মনে আছে? লাস্ট সিন বলতে লাস্ট যে ফাইটটা, ওখানে তুমি দেখবে যে उस दिन मैंने समझा कि एक्चुअल मेरा কি বলবে, অ্যাকচুয়াল ফাইট মেরা খুদ সে হ্যায়। ও দেখো ওদিকেও সুলতান ও দাঁড়িয়েছে, এখানেও সুলতান দুজনে তখন মারবে, তারপর তখন হ্যাঁ মানে নিজের সঙ্গেই ওকে যুদ্ধ করতে হবে। তো ওটাই বলছে ভেতরের যে এনিমিটা আছে ওটাকে পরাজিত করতে হবে, কারণ ওর থেকে ভালো রেসলার ও নিজেই, তো সেটাই ছাপিয়ে যেতে হবে, সেটাই বলতে চাইছি। বুঝতে পারলে কিছুটা? দেখে নাও, এতটুকু দেখে নাও। হয়ে এসছে আর একটুখানি বাকি। ওকে, নেক্সট কি বলছেন উনি?
Uh, I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. After the namaz, he used to walk down to a small coconut grove we owned about 4 miles from our home. তো আমার মনে আছে আমার বাবা তার দিনের শুরু করতেন কিভাবে, 4টের সময় ভোরবেলায়, ঠিক আছে, মানে সরি ভোরের আগে, বিফোর ডন। 4টের সময় সবসময় ভোর হয় না যেহেতু, সেই জন্য উনি বলছেন যে ভোরের আগে 4টে নাগাদ উনি নামাজ পড়ে তার দিন শুরু করতেন, এবং নামাজের পরে আফটার দি নামাজ তিনি হেঁটে যেতেন কোথায়, আমাদের একটা ছোট নারকেলের বাগান ছিল কোথায়, আমাদের বাড়ির থেকে 4 মাইল পথ দূরে। এই পথটা উনি হেঁটে কভার করতেন। He would return with about a dozen coconuts tied together thrown over his shoulder, and only then would he have his breakfast. তো তারপর তিনি কি করতেন, যখন ওখান থেকে ফিরতেন, ওনার সারা গায়ে কি রয়েছে, প্রায় 1 ডজন মতন নারকেল উনি বয়ে সেটা নিয়ে আসছেন, এবং ওই ফেরার পরে তারপরে গিয়ে উনি তার সকালের জলখাবারটা উনি খেতেন। This remained his routine even when he was in his late 60s, এবং এই যে রুটিনটা উনি প্রায় ওনার 60s, মানে লেট 60s মানে কি বলছে, ওনার যখন বয়স প্রচুর হয়ে গেছে, মানে 60-এর দিকেও উনি এটা ফলো করেছেন, মানে 66, 68, 69 পর্যন্ত যতদিন বেঁচে ছিলেন এটা ফলো করেছেন। ক্লিয়ার? এটা কিছু সেরকম অতটা কমপ্লেক্স নেই। আচ্ছা, বাস হয়ে গেছে। আর এই লাস্ট প্যারা, আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাই টু এমিউলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আমি সারা জীবন ধরে আমি চেষ্টা করেছি কি, আমার নিজের যে বিশ্ব, কিসের বিশ্ব, বিজ্ঞান এবং প্রযুক্তি, টেকনোলজি। তো এই যে বিশ্বটা, এই বিশ্বটাকে আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি। এমিউলেট মানে টু ফলো সামওয়ান, অনুসরণ করা। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy, failure, and guide one to one's true place. তো আহ, আমি চেষ্টা করেছি বাবা আমাকে যে সমস্ত বেসিক বা মৌলিক যে সত্য কথাগুলো বা সত্যিগুলো আমাদের সামনে তুলে ধরেছিলেন বা বুঝিয়েছিলেন, সেগুলোকে পুরোপুরি বোঝা। এবং এই ব্যাপারেও আমি নিশ্চিত ছিলাম যে সত্যি কোনো ভগবান বা কোনো স্বর্গীয় কোনো ব্যাপার আছে, যারা বা যিনি আমাদেরকে সমস্ত রকমের কনফিউশন, দুঃখ, বেদনা, ব্যর্থতা, এগুলোর থেকে আমাদেরকে বের করতে পারেন এবং আমাদেরকে আমাদের সঠিক স্থানে পৌঁছে দেন। যখনই আমরা এগুলোতে পড়ি আমাদেরকে ঠিক স্থানে বের করে নিয়ে যাবেন ভগবান। সোজা কথা, ভগবান আছেন, এটা উনি বলতে চাইছেন আমাদেরকে হেল্প করার জন্য। And once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. এবং যখনই কোনো ব্যক্তি তার এই ইমোশনাল এবং ফিজিক্যাল যে বন্ডটা, মানে কি বলবো, মানসিক এবং যে ইমোশনাল যে সম্পর্কটা, এটা যখনই সে বিচ্ছেদ করা শুরু করবে, তখনই সে স্বাধীনতা, খুশি বা আনন্দ এবং মানসিক শান্তির দিকে এগিয়ে যাবে।